পলিটিক্যাল পার্টিগুলো কি করবে? গণভোট নিয়ে কথা বলবে নাকি পার্লামেন্ট ইলেকশনে ভোট চাবে? কোনটা করবে? এই এত অল্প সময়ের মধ্যে গণভোট আয়োজন করা, গণভোটে মানুষের কাছে পৌঁছে আমার কাছে কিছুটা অসম্ভবই মনে হচ্ছে। 18 থেকে 35 পর্যন্ত যে যারা ভোটার তারা কেউ জানে না যে গণভোট বলে কি জিনিস। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আপনার ডিসেম্বর জানুয়ারিতে এই গণভোট। তাহলে এটা করতে গেলে ইলেকশন কমিশনকে ওই জাতীয় নির্বাচন বাদ দিয়ে এটার প্রস্তুতি নিতে হবে। এটা মনে হয় খুব চ্যালেঞ্জিং হবে আমার কাছে মনে হয় কাজটা। আসলে একই দিনে যদি হয় সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং। আমাদের এখন টার্গেট হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচনটা করা। একটা জায়গায় ফোকাস করে আমাদের ওই নির্বাচনটাকে ফেয়ার করা দরকার। সার্বিক পরিস্থিতিতে কি মনে হচ্ছে আমরা প্রপার ওয়েতে আগাচ্ছি? এবার ইলেকশন কমিশনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, টিবিএস এর নিয়মিত আয়োজন রোড টু ইলেকশন আপনাদের স্বাগতম। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুজন নির্বাচন বিশেষজ্ঞ। আমরা ভালো নির্বাচন, খারাপ নির্বাচন, কারচুপির নির্বাচন, নানা বিষয়ে আজ আমরা আলাপ আলোচনা করব। তার আগে আসুন আমরা আমাদের দুজন অতিথির সঙ্গে পরিচিত হই। আমার ডান পাশে আছেন জেসমিন টুলি, ওনার পরিচয় নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব। আরও একটা পরিচয় আছে, সেটা হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন যেটা গঠিত হয়েছিল সেটার উনি একজন সদস্য ছিলেন। আমার বাম পাশে আছেন ডক্টর আব্দুল আলিম, ওনারও অনেকগুলো পরিচয় আছে, আমি এক দুইটা পরিচয় ওনার দিতে চাই। প্রথম পরিচয় হলো উনিও নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ছিলেন এবং এখন যে আরেকটা কমিশন কাজ করছে, বিগত 3টা নির্বাচনের অনিয়ম অভিযোগ তদন্তে যে কমিশন হয়েছে সেই কমিশনের উনি একজন সদস্য। জেসমিন টুলি এবং ডক্টর আব্দুল আলিম, আপনাদের দুজনকেই স্বাগতম। আপনারা কেমন আছেন? ভালো, আমি ভালো আছি। আচ্ছা, গণভোট যে হবে এটা তো জনগণের কাছেই যাবে, 12.5 কোটির বেশি ভোটার, তাদেরকেই তো ভোট দিতে বলা হবে যে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে বা বিপক্ষে। তাহলে যে জিনিস সম্পর্কে আপনি জানেনই না, তাহলে সেটা ভোট দিবেন না? এটা হলো যে গণভোটের কথা মানুষ ভুলে গেছে। সর্বশেষ কবে হয়েছিল? 91 সাল। 91 পরে এখন 2026 সালে বা 25 সালে গণভোট হবে। তার মানে কত বছর? 10 বছর, এখানে 25 বছর, 35 বছর। অর্থাৎ অনেকেই ভুলে গেছে যারা ওই সময় ভোট দিয়েছিল গণভোটে, তাদেরও মেমোরিতে নাই হয়তোবা, এবং যারা নতুন ভোটার 18 থেকে 35 পর্যন্ত যে যারা ভোটার তারা কেউ জানে না যে গণভোট বলে কি জিনিস। এই জন্য যেটা লাগবে এটা করতে গেলে ব্যাপক ভোটার অ্যান্ড সিভিক অ্যাওয়ারনেস, প্রচুর টাকা পয়সা খরচ করতে হবে মানুষকে অ্যাওয়ার করার জন্য। গণভোট কিভাবে দিতে হয়, কি থাকবে। তো আগের গুলো যদি আমরা একটু আগের যে গণভোট গুলো হয়েছিল সেগুলো সম্পর্কে যদি একটু আমরা আলোচনা করি, আগের গণভোট গুলো কখন হয়েছিল, কিভাবে হয়েছিল? আপনি নিজেও বোধহয় 2টা গণভোটের সঙ্গে জড়িত ছিলেন। একটা হচ্ছে যেমন 77 সালে একটা হয়েছে, না ওটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারই হয়েছিল, তখন তো সামরিক শাসন ছিল। সামরিক শাসন, সেই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, কোনো সাংবিধানিক কোনো আদেশ ছিল না। আবার 85 এর সাথে সময় যেটা হলো সেটাও তাই, কিন্তু তখন সংবিধানে ছিল কিন্তু সংবিধান কার্যকর ছিল, স্থগিত ছিল, তখনও সামরিক শাসনে যে তার হলো নীতি মানুষ অনুষ্ঠিত নীতি করেছে, তার বৈধতা দাও। এবং তার এখানে কিন্তু 2টা প্রশ্ন ছিল এরশাদের আমলে। সেকেন্ড প্রশ্ন ছিল যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি থাকার পথটাকেও কিন্তু ওখানে পরিষ্কার করা হয়েছিল। আচ্ছা, গণভোটের এবার যেটা 91-এ তো পুরো ভিন্ন, সংসদে বেশ কিছু বিল এনে তারপরে রাষ্ট্রপতি সেটা সম্মতি দিবেন কিনা তার উপর হলো, মানে এবং সেটা কিন্তু আসলে রিয়েল গণভোটের মতনই ছিল। মানুষ জানতো যে আমরা আসলে কি করতে চাচ্ছি, হ্যাঁ, যে আমরা প্রেসিডেন্সিয়াল থেকে যাচ্ছি সংসদ পদ্ধতিতে। মানুষ এটা মোটামুটি পরিষ্কার, মানে 100% না হলে 90% মানুষ জানতো যে আমরা আসলে কিসের জন্য ভোটটা হ্যাঁ অথবা না দিব। কিন্তু 85-এরটা সম্বন্ধে মানুষ কিন্তু গুরুত্বই নাই না আমার কাছে। 85-এর যদি গণভোটের আপনার ফলাফল আপনাকে বলা হচ্ছে 72% লোক ভোট দিয়েছিল, 95% লোক হ্যাঁ বলেছিল। মানে এরশাদ সাহেবের নীতি পলিসি, তার ক্ষমতায় থাকবে নির্বাচন না হওয়া পর্যন্ত, সবগুলোর প্রতি হ্যাঁ বলেছিল। আবার 1977 সালের রেকর্ডটা যদি আমি আপনাদের একটু মনে করিয়ে দিই, সেখানেও ভোট পড়েছিল 88% এবং 98%-এর বেশি মানুষ হ্যাঁ বলেছিল। তাহলে আপনি 91 গণভোটে দেখে ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত ছিলেন, আগের 2টা গণভোটের সাথে 91 গণভোটের গুণগত তফাৎ কি ছিল? আসলে ফ্রি ফেয়ারনেস নিয়ে গুণগত তফাৎ। ফ্রি ফেয়ারনেস অবশ্যই 91 ভালো ছিল, এবং 91-এর ইলেকশনও তো ভালো ইলেকশন ছিল, এবং ইলেকশনের পরপরই এটা হয়েছিল, সম্ভবত সেপ্টেম্বর মাসের দিকে এটা হয়েছিল।
তা এই ইলেকশনটা গণভোট মানুষ বুঝে শুনেই দিছিল, এবং এটা নিয়ে কিন্তু প্রচুর প্রচারণা ছিল। তখন তো একটা স্পিরিট ছিল মানুষের মধ্যে আলাদা, যে আমরা প্রচারণাও ছিল রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় শাসন ব্যবস্থা যাচ্ছে। কারণ তার আগে 8-9 বছর ধরে আন্দোলন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে জানতো, তাদের স্পিরিটটা অন্যরকম ছিল। যে কারণে আমার তো মনে হয় যে আপনি যে টার্ন আউটটা বললেন, এটা একটা বড় টার্ন আউট। এই কারণে মানে সবার সবাই সাপোর্ট দিয়েছিল, এবং এটা নিয়ে বোধহয় প্রশ্ন করার কোনো সুযোগ নাই। বাট আগের দুইটা নিয়ে তো নানা রকম প্রশ্ন, কারণ তখন সবগুলো রাজনৈতিক দলই তো পক্ষে প্রচারণাও চালিয়েছে। এক্স্যাক্টলি, সবগুলো পার্টি তো সাপোর্ট ছিল, সবগুলো পার্টির একমত ছিল আমরা প্রত্যেকেই রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করব। এইজন্য মানুষের প্রচন্ড আগ্রহ ছিল। এখন সিচুয়েশনটা কি? এখন যদি গণভোট করতে যায়, মানে যেটা বলছেন জুলাই সনদ সম্পর্কে অনেকেরই তো স্পষ্ট ধারণা না। এখন যে আমি সংক্ষেপে এটা বলে দিয়েছি যে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম লাগবে, ব্যাপক অ্যাওয়ারনেস লাগবে, এবং এটার জন্য ম্যাসিভ কাজ করতে হবে। ইলেকশন কমিশন একাই কাজটা করতে পারবে না, অন্যান্য যে ইলেকশনে যারা স্টেক হোল্ডার আছে, গণমাধ্যম, তাদের রোল প্লে করতে হবে, নাগরিক সমাজ তাদের রোল প্লে করতে হবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদের রোল প্লে করতে হবে, পলিটিক্যাল পার্টি তাদের রোল প্লে করতে হবে। তাহলে ইলেকশন কমিশনের এখন প্রায়োরিটি কি? জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা, নাকি গণভোটের জন্য? গণভোটটার সিদ্ধান্ত কিন্তু এখনো মানে কবে হবে হয় নাই, ডেটটা হয় নাই। পলিটিক্যাল পার্টিগুলো অ্যাগ্রিড যে গণভোট হবে, কিন্তু তারিখটা নিয়ে এখন পর্যন্ত পার্টিগুলো বিভক্ত। যদি আমরা তর্কের খাতিরে আমরা ধরেই নেই যে একসঙ্গে হবে, তো সেখানেও জটিলতা তৈরি করবে কিনা? না, আমার কাছে মনে হয় যে দুইটা জিনিস, একটা হচ্ছে জাস্ট দুইটা ব্যালট পেপার লাগবে, একটা পার্লামেন্ট, একটা হচ্ছে গণভোট, তাই না? বাক্স হয়তো দুটো লাগবে, বাক্স দুইটা, এবং দুই কালারে যদি ব্যালট করা হয়, যেমন আমাদের যে স্থানীয় সরকার নির্বাচন, সিটি কর্পোরেশন, কটা ব্যালট থাকে? তিনটা কালারের ব্যালট থাকে। এখানে 2 রকম কালারে 2টা ব্যালট পেপার তৈরি করে দেওয়া হলো, এবং যদি ওই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়, যেরকম 2টা ব্যালট থাকবে, পার্লামেন্টেরটা লাল কালার, এটা সবুজ কালার, তখন কিন্তু মানুষ ইজিলি বুঝে। সেটা একসাথে করা হলে এরকম একটা ইজি কর। আর যদি আগে করতে হয়, যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, আপনার ডিসেম্বর জানুয়ারিতে এই গণভোট, তাহলে এইটা করতে গেলে ইলেকশন কমিশনকে ওই জাতীয় নির্বাচন বাদ দিয়ে এটার প্রস্তুতি নিতে হবে। এটা মনে হয় খুব চ্যালেঞ্জিং হয়ে যায় আমার কাছে মনে হয় কাজটা। আসলে একই দিনে যদি হয় সেটাও কিন্তু অনেক চ্যালেঞ্জিং। তারপরে ইজিয়ার হবে কিছুটা। 91 সালে তো 6-7 বা 8 মাস পরে হয়েছিল। আপনি এই কারণে এটা এখনো কিন্তু এটা একটা অর্ডার হবে, সাংবিধানিক আদেশ হবে, আইন হবে, বিধিমালা হবে। এবং এই যে জুলাই সনদে যেগুলো আছে আপনি জানেন তো, অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন। এটা কিভাবে হবে? এটা কি জনগণের কাছে শুধুমাত্র যেগুলো ওই একমত হয়েছে দলগুলো সেটা নিয়েই যাবে? এবং সাবজেক্ট কিন্তু অনেক, এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির সাবজেক্ট আছে, সাংবিধানিক আছে, এমনি ল আছে, এমনি আইনের যেগুলো আছে, তাছাড়া কোনগুলো গণভোটে যাবে, কি যাবে, এটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি। এই জায়গাটা পরিষ্কার করে মানুষকে একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পর্যন্ত যেতে হবে। কারণ আপনার কৃষকও ওখানে ভোট দিবে, সে কি তাহলে একদম জাস্ট একটা হাবানা একটা আন্দাজে দিবে? এবং এই গণভোটে যদি অনেকগুলো ইস্যুস থাকে, আমি যেটা জানলাম 12টা ইস্যুস আছে যেটা নিয়ে গণভোটের সম্ভাবনা আছে। ধরেন একজন কৃষক, সেই 12টা ইস্যু তো সে বুঝবে না, তার পক্ষে এটা বোঝা খুব কঠিন। একজন জেলে যে সারাদিন মাছ ধরে, সমুদ্রে মাছ ধরে, এটা আমাদের ভোটারদের ভিতরে একটা বড় অংশ তো এটা জানে না। হ্যাঁ, বড় অংশ তো তারাই কিন্তু এটা বুঝতে পারবে না, জানতে পারবে না। এই জন্য এই কাজটা মানে এই অনেকটা চ্যালেঞ্জিং হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য ব্যাপক অ্যাওয়ারনেস, কি ব্যাপক অ্যাওয়ারনেসও করলাম। জনগণ, এই সাধারণ মানুষ আসলে কি চায়? তারা কি এই এরকম একটা জটিল বিষয় নিয়ে ভাবতে চায়, নাকি কি চায়? তাদের এই সাধারণ মানুষ তো জটিলতার মধ্যে কখনো ঢুকতেই চায় না। তারা চিন্তা করে যে আমি ইলেকশনের ক্ষেত্রে আমি যাব, ভোট দেব, হ্যাঁ, ইলেকশনটা ফেয়ার হবে, আমার ভোটটা আমি দিয়ে দেবো, মারামারি দেখতে চায় না, তারা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তাদের ভাবনা এটাই। হ্যাঁ, সো কোনো জটিলতা তারা কখনোই পছন্দ করে না। কিন্তু এই 12টা ইস্যু নিয়ে করতে গেলে আমি জানি না, তারপরে আইন করলো, বিধিমালা করলো, আর আপনি আরপিও যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের জন্য, এবং এই নির্বাচনের স্ট্রাকচার কিন্তু ভিন্ন। এই যে গণভোটের রিটার্নিং অফিসার হয় একজন, হয়তো জেলা পর্যায়ে হয় সহকারী রিটার্নিং অফিসাররা জেলা পর্যায়ে থাকে। আচ্ছা, আপনাকে কাউন্টিং এর সময় দেখেন 2 সেট কাউন্টিং পিপল লাগবে, এক সেট গণভোটের ব্যালট কাউন্ট করবে, একটা সংসদে। আচ্ছা, তারপরে আছে ব্যালট ইস্যুর ব্যাপার আছে, ভোট কেন্দ্রের জটিলতা টাইম বলছি। আপনার যতটা কক্ষ আছে তার চেয়ে অধিক কক্ষ বাড়াতে হবে। এই কারণ একজন মানুষের সময় বেশি লাগবে, ইস্যু করতে সময় বেশি লাগবে, ব্যালট পেপার দিতে সময় লাগবে, ভোটিং স্লো হয়ে যাবে। সেই জন্য আপনার ওই
প্রত্যেক কেন্দ্রে যতজন ভোটার ভোট দেয় তার চাইতে কমায় আনতে হবে এখানে। তারপর সবচেয়ে বড় সমস্যা এই লম্বা সময় দিতে গিয়ে যদি সন্ধ্যা নেমে যায় তাহলে কি হবে? হ্যাঁ, অথবা টাইম বাড়ায়। আবার ফেব্রুয়ারি মাস দেখেন আপনি, কুয়াশার মাস, ছোটবেলা, এবং আপনি যে টাইম বাড়ায় দিবেন যে 8 ঘন্টার জায়গায় আমরা এখানে 10 ঘন্টা করে দিলাম, সেটাও কিন্তু সম্ভব হবে না, রাত হয়ে যাবে। হ্যাঁ, এই একটা জটিল। আর একটা হবে আমাদের কাগজের বড় সমস্যা হবে। দেখেন এখন আমাদের পাঠ্যপুস্তক প্রিন্ট হবে না, কাগজের দরকার। আমরা 12.5 কোটি ভোটারের জন্য কিন্তু ব্যালট পেপার প্রিন্ট করা প্রচুর কাগজ লাগে, এবং তার সাথে যদি আরো 12 কোটি ব্যালট লাগার জন্য যদি আপনি কাগজই করেন, তাহলে এই পরিমাণ কাগজ দেশে মজুদ আছে না বাইরে থেকে, বিশাল ব্যাপার। মানে ম্যানেজমেন্ট একটা বিশাল। এখন বর্তমান আইনে তো গণভোট বলে কিছু নাই, এখন গণভোট আইন একটা আছে যেটা 91 সালে করা হয়েছে, 1991 সালে একটা গণভোট আইন করা হয়েছিল, সেটা কার্যকর না, ওটা তার কার্যকর নয়। আমরা গণভোটের আইনগুলো কেমন জানেন, 77 সালে একটা আইন হয়েছে, সেটার মধ্যে 77-কে বেস করে, তারপর 85-কে বেস করে, এটা 91-কে বেস করে, মানে 91 গণভোটের আইন দিয়ে আপনি কোন অবস্থাতে আজকে করতে পারবেন না। নতুন করে আইন করতে হবে। 2011 সালে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে যেটা গণভোট বাদ দেওয়া হয়েছে, সেটা যদি এখন হাইকোর্টের অর্ডারে সেটাকে অবৈধ ঘোষণা করছে, সেটা যদি আমরা তর্কের খাতিরে বলি যে সেটা আবার রিভাইভড হলো, রিভাইভড হলে সেটার আন্ডারে কি এই গণভোট করা সম্ভব? ওই যে নতুন আইন করে নিতে হবে, নতুন বিধিমালা করতে হবে, একটা আদেশ করতে হবে, সাংবিধানিক আদেশ করতে হবে। ওইখানে ছিল তো যেটা হলো যে পার্টিকুলার কারণগুলোর কারণে গণভোট হয়, যেমন হলো যদি আপনি সংবিধান সংশোধন কোনো বিলে সংবিধানের প্রস্তাবনাতে কোনো সংশোধনী আনেন, মূল নীতিতে কোনো সংশোধনী আনেন, আর রাষ্ট্রের যে শাসন ব্যবস্থায় যদি কোনো পরিবর্তন আনেন, যে প্রেসিডেন্সিয়াল থেকে আপনি সংসদীয় যাচ্ছেন, মানে অনুচ্ছেদগুলো স্পেসিফিক করে দেওয়া, স্পেসিফিক করে দেওয়া আছে, তাহলে ওই গণভোটের মতো তো এই গণভোট না। আপনি সম্পূর্ণ নতুন করে আইন করে নিতে হবে, বিধিমালা নতুন করে মানে আপনি ওই গণভোটের দিয়ে কিন্তু এবারকারটা করা যাবে না, এবার নতুন করে আদেশ করতে হবে আপনাকে। সেটা কিভাবে হবে? সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের এই মুহূর্তের বড় দায়িত্বটা কি? এই সামনে যেহেতু সরকার অলরেডি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করবে, নির্বাচনের জন্য যা কিছু করার তাই তাকে, এটাই গণভোটটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, ইলেকশন কমিশন হয়তো এটা এখন ভাবতেছেও না, তাই না, যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নাই। আপনি তো স্টাডি করেছেন ইলেকশন ব্যবস্থা নিয়ে, অনেক বিভিন্ন দেশে তো আসলে গণভোট সিস্টেম আছে, অনেক জায়গাতে আছে। একটু যদি উদাহরণ দিয়ে আমাদেরকে বলেন কোন কোন দেশে কিভাবে কাজ করে? না, গণভোটটা ওই যে ধরেন সংবিধান পরিবর্তন, অনেক দেশে আছে সংবিধান পরিবর্তন করলে গণভোট করতে হবে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, এগুলা তো কম্পালসারি, আপনি সংবিধান চেঞ্জ করলে গণভোট করতে হবে। আপনি তাইওয়ানের মতো দেশেও সংবিধান পরিবর্তন করতে গেলে গণভোট করতে হবে, ম্যান্ডেটরি, মানে সংবিধানের যে কোনো পরিবর্তন। কারণ মানে জনগণের গণভোটটাকে আমরা বলি ডিরেক্ট ডেমোক্রেসি, অর্থাৎ জনগণ সরাসরি অংশগ্রহণ করতেছে। আপনি দেখেন, আপনি কোন একটা ইস্যুতে হা বা না সরাসরি জনগণের ওপিনিয়ন নিচ্ছেন, তারা পার্টিসিপেট করছে, তারা সিদ্ধান্ত দিচ্ছে, তারা কিন্তু এমপির মাধ্যমে যাচ্ছে না, ইনডাইরেক্টলি যাচ্ছে না, ডাইরেক্টলি যাচ্ছে একেবারে। তাহলে সরাসরি তো আমাদের এখানেও থাকা উচিত না, কিন্তু এটা আবার সমস্যা আছে। আপনি মনে করেন অস্ট্রেলিয়া বা ফ্রান্সের মানুষ যে পরিমাণ শিক্ষিত, আপনি তো আমাদের দেশে মানুষ তো ওই পরিমাণ, তো তাকে ওই পরিমাণ জানাতে হবে, তাহলে আপনাকে ওই পরিমাণ আপনাকে তাকে তৈরি করতে হবে যে সে জানে সিদ্ধান্ত দিতে পারে। শুধু আমরা 91-এ কি বলেছে যে একটা বিল আসছে, বিলটা রাষ্ট্রপতির কাছে, এই রাষ্ট্রপতি বিলে রাষ্ট্রপতি সম্মতি দিবেন কি দিবেন, কিন্তু বিলের মধ্যে কি আছে, 8 আছে, 48 আছে, 56 আছে, আপনি এগুলো তো মানুষের মধ্যে ঢোকেন, এগুলো দায়িত্ব দিয়ে দিচ্ছে সংসদ সদস্যদের, হ্যাঁ তোমরা এগুলো দেখে ঠিক করে দাও। এবার কিন্তু এই দায়িত্বটা নিবে কে? এই যে ঠিক করে দাও, জনগণ যে বলবে আমি এই পয়েন্টে হ্যাঁ বলছি, বা বিএনপি যেগুলো মনে করেন নোট অফ ডিসেন্ট দিছে, জামাত যেগুলো দিছে, তখন মানুষ এগুলোর মধ্যে কি দেবে? এখানে আরেকটা ঝামেলা হবে। ঝামেলাটা হচ্ছে ধরেন যে দেশে জাতীয় নির্বাচনেরই কোনো নিশ্চয়তা নেই। আমি সেই জায়গাটা আসতেছি। ধরেন যদি ডিসেম্বরে হয় গণভোট কিংবা ফেব্রুয়ারিতে একসঙ্গে, যখন হোক না কেন, পলিটিক্যাল পার্টিগুলোর একটা বিরাট ভূমিকা থাকে। এখন পলিটিক্যাল পার্টিগুলো কি করবে? গণভোট নিয়ে কথা বলবে নাকি পার্লামেন্ট ইলেকশনে ভোট চাবে? কোনটা করবে? তাদের ইন্টারেস্ট কোনটা, এটা ভাববে তারা, তাই না? কাজে এটা কিন্তু আরেক ধরনের জটিলতা। হ্যাঁ, মানে এই এত অল্প সময়ের মধ্যে গণভোট আয়োজন করা, গণভোটে মানুষের কাছে পৌঁছা, আমার কাছে কিছুটা অসম্ভবই মনে হচ্ছে। বিগত 15 বছরে বলা হয়ে থাকে যে জনগণ আসলে ভোট দিতে পারেনি, 3টা নির্বাচন যেটা গেছে ভোট দিতে পারেনি, এবং সেই নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন। তাহলে জনগণ
এবং বলাও হচ্ছে এখন বিভিন্ন জায়গা থেকে, যদি অর্থনীতির কথা বলেন, ব্যবসা বাণিজ্যের কথা বলেন, তারপরে আপনার আমাদের অর্থ উপদেষ্টা গত সপ্তাহে কিন্তু বলেছেনই, যেটা হলো যে রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা যাবে না। ব্যবসায়ীরাও বলছে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত ব্যবসা বাণিজ্যতে গতি আসবে না, বিনিয়োগ বাড়বে না, কর্মসংস্থান সৃষ্টি হবে না। তাহলে কোনটা? না, বিনিয়োগ বাড়বে না, এটা সত্য কথাই। ধরেন একজন ইনভেস্টর, সে চিন্তা করছে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, সেটা তো একটা অস্থায়ী গভর্নমেন্ট, সেই ফেব্রুয়ারি পরে হয়তো থাকবে না। কাজে আমি এখন যে বিনিয়োগ করব, আমার বিনিয়োগের সিকিউরিটি কোথায়, নিশ্চয়তা কোথায়? হয়তো পলিসিটা পরে অন্য সরকার চেঞ্জ করে ফেলতে পারে, এই জন্য সে ওয়েট করতেছে, এই জন্য ইনভেস্টমেন্ট নাই। ইভেন আইন শৃঙ্খলা পরিস্থিতি পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া উন্নতি হবে না। মানে আমাদের এখন টার্গেট হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচনটা করা, এটার কোনো বিকল্প নাই। এটার কোনো বিকল্প এখন খুঁজতে যাওয়াটাও ঠিক হবে না। হ্যাঁ, আমি একমত। কারণ আমি আজকেও একজন উপদেষ্টার সঙ্গে কথা বলছিলাম টেলিফোনে। উনি আমাকে বলতেছিলেন যে আমি পড়ি নাই, কোনো একটা ইউনিভার্সিটিতে একজন ছাত্রকে বোধহয় মেরে ফেলেছে বা অ্যাটাক করেছে, এরকম কিছু একটা হয়েছে। বললো খুব প্যাথেটিক। হ্যাঁ, ফেসবুকে কি একটা কমেন্ট করেছে, তাকে এমনভাবে পিটাচ্ছে, পুলিশ কিছু করতে পারেনি। তো এখন এই যে একটা অবস্থাটা, এই যে আরেকটা উদাহরণ আসলো মব বিটিং। হ্যাঁ, আমরা আগের যে কেয়ারটেকার সরকারগুলো ছিল, কখনোই কিন্তু এইরকম অবস্থা দেখতে পাইনি, এরকম অবস্থা দেখতে পাইনি। অর্থাৎ এটা অনেকটাই এখন পর্যন্ত আনকন্ট্রোলড। সো এটা দেখার একমাত্র উপায় হচ্ছে পলিটিক্যাল গভর্নমেন্ট, এছাড়া অন্য অপশন নেই। এটা আনকন্ট্রোলড হওয়ার পেছনে একটা কারণ যেটা বলা হয়ে থাকে, যেটা শেখ হাসিনা যেদিন পদত্যাগ করলেন, পদত্যাগ করে দেশ থেকে উনি চলে গেলেন, ওই সময় পুলিশ প্রশাসন তো প্রায় 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মতো মাঠেই ছিল না। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সিচুয়েশন কন্ট্রোলের করায় নির্বাচনের আগে কতটা জটিল হতে পারে? এটা আমি এটা কিন্তু মানে যেমন সেনাবাহিনী এখন কিন্তু মাঠ থেকে ফিরে যেতে পারেনি, ব্যারাকে না, ফিরে যেতে পারে না, পুলিশিং এর কাজটা তাদের করতে আছে। বাট কিন্তু জিনিসটা হচ্ছে কি, মানে যেটা দরকার, এই যে আপনি বললেন যে এটা কতটা চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আমি কয়েকটা জায়গায় বলেছি, সরকার এবং ইলেকশন কমিশন এদেরকে, বা সরকার মানে বিভিন্ন বাহিনী যারা আছে, মিলিটারি থেকে শুরু করে প্রত্যেককেই একটা সমন্বিত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, এরকম একটা টার্ম ধরে একটা রিস্ক ম্যাপিং করতে হবে, যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি কি ঝুঁকি আছে, কি কি রিস্ক আছে। এই যে এখন মব ভায়োলেন্স, এটা একটা। তারপরে আপনি ধরেন যে কেন্দ্রে হামলা হতে পারে, তাই না? কেন্দ্রে হামলা হতে পারে, ক্যাম্পেইনের সময় হামলা হতে পারে, এই ছোট্ট একটা ঘটনা নিয়ে যে কোনো কিছু ঘটে যেতে পারে। সো এই যে রিস্কগুলো, এইগুলো একটা লিস্ট করতে হবে, যে তারপরে যখন আমার কাছে লিস্টটা থাকবে যে এই ভায়োলেন্স হতে পারে, এই ঝুঁকি আসতে পারে, তখন আমার কাছে মিটিগেট করার রাস্তা আমরা বের করে ফেলতে পারবো। সো এই জিনিসটা খুব দরকার এবং এটা ইমিডিয়েটলি করে ফেলতে হবে। কিন্তু এখন তো রাজনৈতিক দলগুলো এবং জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যস্ত হলো, গণভোট কখন হবে, কবে হবে, সাংবিধানিক আদেশ, এই ব্যস্ততার ভিতরে তারা সময় পার করছে। আপনি যেটা বলছেন, দলগুলোকেও এগিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনও এদিকে নির্বাচনের সংলাপ শুরু করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে। তো সার্বিক পরিস্থিতিতে কি মনে হচ্ছে, আমরা প্রপার ওয়েতে আগাচ্ছি? আচ্ছা, আমার কাছে না এবার কিন্তু ইলেকশন কমিশনের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ, অনেক বেশি চ্যালেঞ্জ কিন্তু অন্য ইলেকশন কমিশনের এদের নতুন দেখেন আপনি প্রবাসী ভোটারের অন্তর্ভুক্ত করেছে, আইন শৃঙ্খলা পরিবেশ এখনো নির্বাচনের যে পরিবেশ সেটার কাছাকাছিও কিন্তু আসেনি এখন, যেটা তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই মাত্রা নিতে হবে যে নির্বাচনী পরিবেশ জানিয়ে হয় এখনো। তারপর পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এখনো কেমন, কেউ ছিল কিছুদিন আগে তো জামাত ছিল পিয়ার নিয়ে, এখন আছে প্রতীক নিয়ে, এনসিপি আছে প্রতীক নিয়ে, মানে কয়েকদিন পরে এই দলগুলো নির্বাচন করবে, কিন্তু এখনো এক একজন এক একটা ইস্যু তাদের কাছে আছে। তাহলে এই সমস্ত চ্যালেঞ্জগুলো নিয়ে ইলেকশন কমিশন জন্য খুব কঠিন হবে যদি না সরকার এবং রাজনৈতিক দল পুরোপুরি তাদের সমর্থন এবং সাহায্য না করে। এবং আরেকটা জিনিস দেখেন, পুলিশের যে মোরাল যে জায়গাটা, ওটা কিন্তু খুব উইক হয়ে আছে। আমি সেদিন দেখছি যে জাস্ট একজন লোক গাড়ি চালাচ্ছে, তার নিজের গাড়ি, তার না গাড়িতে তার নিজের কাগজ আছে, তার না নিজের ড্রাইভিং লাইসেন্স আছে, ট্রাফিক পুলিশ জাস্ট থামায় তাকে বলেছে যে তোমার গাড়ি কাগজ দাও, ঠিক আছে বুঝলাম তোমার ড্রাইভিং লাইসেন্স দেয়। সেই ব্যক্তি এমন মারমুখী হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম, মানে তার উদ্ধত আচরণ আপনি অবাক হয়ে যাবেন। মানে পুলিশ চুপ মেরে গেল, মানে তা না হলে মনে হলো যেন পুলিশকে সে মানে তাকে পুলিশকে এখন এসে মারবে।
আপনি প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গ টেনে এনেছেন। আগের নির্বাচন কমিশনগুলো কিন্তু তাদেরকে ভোটাধিকার দেয়নি, বিভিন্ন জটিলতার দিক চিন্তা করে। এবার দেয়া হচ্ছে, কি ধরনের জটিলতা আসতে পারে? আচ্ছা, যেমন প্রবাসীদের ভোটের ক্ষেত্রে আইনের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা ছিল, কিন্তু কোনো সময় এই যে একটা হাতে নেওয়া কাজটা তাদের করা, উদ্যোগের অভাব ছিল। হ্যাঁ, কোনো সময় না, কারণ খালি শুধু উদ্যোগ হলে না, এটা কিন্তু সিস্টেম। এবং আমাদের কিন্তু 1,20,00,000 লোক হলো প্রবাসী আছে, প্রায় ভোটার প্লাস এরকম। তা এতগুলো মানুষকে আপনি দেশের মধ্যে তো ঠিক মতন ইলেকশন নিতে পারেননি। এই যে পরপর 3টে ইলেকশন, দেশের মানুষ যারা আছে তাদের ঠিক মতন যে চ্যালেঞ্জগুলো আসতে পারে প্রবাসী ভোটার নিয়ে, আমাদের এই যে একটা জিনিস আমরা আলোচনা করলাম যে বাইরে বিভিন্ন দলের শাখা আছে, হ্যাঁ, ওখানে তারা রাজনৈতিক মিছিল মিটিং শুরু করে দিবে। না না, এটা আসলে পোস্টাল ব্যালট করবে, তো পোস্টাল ব্যালট ভোট চাবে। হ্যাঁ, এটা হলো যে রেজিস্টার করবে, এটা একটা সহজ। ইলেকশন কমিশনকে কিন্তু এখানে অ্যাটলিস্ট বাহবা দেওয়া উচিত আমার কাছে মনে হয়, কারণ তারা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম খুলে দিছে, ওখানে ভোট যে দিবেন তার জন্য রেজিস্ট্রেশনটা করবে, তারপর পোস্টাল ব্যালট আসবে। কিন্তু এই পোস্টাল ব্যালট কিভাবে আসবে এবং ফলাফলের আগে সেটা কাউন্টিংয়ের মধ্যে আনা, এগুলো সম্বন্ধে কি সিস্টেম ডেভেলপ করেছে এখনো কিন্তু ওনারা বলেন। এটা হলো আমরা সংস্কার কমিশন, আপনি যেটা বলছিলেন যেটা হলো বিভিন্ন শাখা, শুরু থেকে বলতেছি, আমরা সংস্কার কমিশন থেকে 2টা প্রস্তাব দিয়েছি প্রবাসী। প্রথম কথা তিনটা সিস্টেম যে এটা চালু করতে হবে, এটার কোনো বিকল্প নাই। পোস্টাল ভোটিং এর কথা বলেছি আমরা, আর একটা অনলাইন, আর একটা কি বলেছি, একটা অনলাইন অফলাইন মিক্সড, একটা অনলাইন, একটা অনলাইন অফলাইন, আর একটা পোস্টাল। পোস্টালের সাথে আমরা অনলাইনটার কথা বলছি ব্লকচেইন মেথড ব্যবহার করে, এবং এটা বলছি এখন না হলে একটু পরে আস্তে আস্তে করা, কারণ একটু সময় লাগবে। কমিশন এটা অ্যাগ্রি করেছে, ইলেকশন কমিশন তারা চালু করেছে। এবং আমি যতটুকু জানি কি তারা একটা অ্যাডভাইজারি কমিটি ফর্ম করেছিল অন প্রবাসী ভোটিং, আমি সেটার মেম্বার। কমিশন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেল যে আপনার পরামর্শ লাগবে আমাদের। তো এখানে কয়েকটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, MIST, এদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে তারা কাজটা করছে। গণভোট হলে তাদেরকে তো অ্যালাউ করতে হবে ভোট দিতে, যদি একই সময়ে 2টা ভোট হওয়া, তাহলে সেক্ষেত্রে জটিলতাটা আরো বাড়বে না কমবে? বাড়বে, তো বাড়বে, নিঃসন্দেহে বাড়বে। এই জন্য আসলে আমাদের ফোকাসটা এই মুহূর্তে একটা জায়গায় হওয়া উচিত, কারণ আমাদের যেহেতু গত 15 বছর এই যে আমরা যেটা আলাপ করলাম, মানুষ ভোট দিতে পারে নাই। এখন আমরা যদি সবগুলো একসঙ্গে নিয়ে একটা জটিলতা তৈরি করে ফেলি, এর সাথে যদি স্থানীয় সরকার নির্বাচনকে যোগ করি, আমরা আরো অনেক ভয়ঙ্কর রকম জটিল একটা পরিস্থিতি হবে। এই জন্য একটা জায়গায় ফোকাস করে আমাদের ওই নির্বাচনটাকে ফেয়ার করা দরকার। এবং আমার মনে হয় সক্ষমতাটাও দেখা উচিত যে আসলে আমাদের সেই সক্ষমতাটা আছে কিনা। আমি প্রথমে একটা ছোট্ট জিনিস বললাম যে কাগজ, এই পরিমাণ কাগজ আমরা পাবো কিনা, এই পরিমাণ স্কুল আমরা পাবো কিনা, এই পরিমাণ ম্যান পাওয়ার পাবো কিনা। আপনাকে কিন্তু কাউন্টিংয়ে 2 সেট মানুষ লাগবে, মানে তো 1 সেটে মানুষ পাওয়া কঠিন। তারপর আবার এই কমিশন যেটা বলছে যে 14, 18 এবং 24-এ যারা কাজ করেছে তাদের অফ করে দিয়ে মানুষ, সেখানে কিন্তু মানুষ পাওয়া অনেক কঠিন হয়ে উঠবে। এবং তাদের ট্রেন করা, কারণ অনেক দিন তারা ফেয়ার ইলেকশন কিভাবে হয় জানে না, মানে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা স্তরে কিন্তু জটিলতা এবার মুখোমুখি হতে। এবার আপনি এআই দেখেন, আপনি হলো যে সমস্ত কন্টেন্ট তৈরি করবে অনলাইনে বলেন, এগুলো এআই মাধ্যমে সেটা হ্যান্ডেলিং করে, এবং এটা হবে যে নির্বাচনী প্রচারণাতে এতদিন আমরা অফিসিয়ালি বলিনি যে তোমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে, এবার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আমরা খুলে দিছি। এটা কিভাবে মনিটরিং হবে, এটা নিয়ে আসলে একটা ভালো লোককে আপনি তো জানেন কয়েক সেকেন্ডের মধ্যে একেবারে তার বিচার করে ফেলা যায়। তাহলে আগামী নির্বাচনটা অনেক নতুন চ্যালেঞ্জ নিয়ে সামনে আসছে নিঃসন্দেহে। জেসমিন টুলি অ্যান্ড ডক্টর আব্দুল আলিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আশা করি আমরা আবারও আলোচনা করব, কারণ এটা অনেক ব্যাপক আলোচনার দাবি রাখে। এক একটা বিষয় নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা করে যাওয়া যায়। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।